আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব পোয়েটিক্স নিয়ে। পোয়েটিক্স লিখেছেন এরিস্টটল এবং পোয়েটিক্স বিভিন্ন মানুষ অনুবাদ করেছেন। আমরা পূর্বের ভিডিওতে আরকি এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আ সেখানে আমরা দেখেছিলাম যে পোয়েটিক্সটা আমাদের কাছে কিভাবে আসলো বা এর প্রেক্ষাপটটা কি সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব পোয়েটিক্স এর ভিতরে কি, কি আছে এবং এটা সম্পর্কে বিভিন্ন তত্ত্বীয় বিষয়গুলো সংক্ষেপে যতটা আলোচনা করা যায় সেটা এখানে তুলে ধরার চেষ্টা করব। শুধুমাত্র নাটক বা ট্র্যাজেডি কিংবা আ কাব্য অর্থাৎ শুধুমাত্র এই কয়টি বিষয়ের উপর কিন্তু পোয়েটিক্সটা সীমাবদ্ধ না। পোয়েটিক্সটা সামগ্রিকভাবে সাহিত্য কিংবা আমি যদি আরো বিশদভাবে বলতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি এভাবে যে পোয়েটিক্সটা হচ্ছে আ সামগ্রিকভাবে শিল্প বা আর্ট ফর্ম ইত্যাদি সবকিছু নিয়ে আরকি সবকিছুর জন্য একটা প্রভাবশালী গ্রন্থ বা প্রভাবশালী একটা বই হচ্ছে এই এরিস্টটলের পোয়েটিক্স এবং এটা কিন্তু সেই আজ থেকে না বেশ আগ থেকে এটা চর্চা হয়ে আসছে এবং এটা যখন চর্চা হচ্ছে বা এখন পর্যন্ত পোয়েটিক্স নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং এটা কিন্তু বেশ গ্রহণযোগ্য একটা বই হিসাবে বেশ পরিচিত। মূলত খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দের আগে আরকি এই পোয়েটিক্সটা রচনা করেছিলেন এরিস্টটল এবং ধারণা করা হয় এরিস্টটলের স্টুডেন্টরা এটা হচ্ছে তার নোট থেকে বা হচ্ছে তার ক্লাস থেকে এই বইটা গ্রন্থাগারে প্রকাশ করেছে। এখানে আমরা মূলত ট্র্যাজেডি নিয়ে আলোচনা পাই কিন্তু সামগ্রিকভাবে এই যে শুরুতেই বললাম যেটা সামগ্রিকভাবে আর্ট ফর্ম বা হচ্ছে শিল্প সাহিত্য সবকিছুকে আপনি বিশ্লেষণ করতে পারবেন এই পোয়েটিক্স দিয়ে বা পোয়েটিক্সের মাধ্যমে সমালোচনা করা যায়। তো এই বইয়ের ভিতরে কি আছে সেই বিষয়গুলো আমরা জানবো। মূলত ২৬ টা অধ্যায় নিয়ে পোয়েটিক্স আলোচনা করা হয়েছে এবং এই ২৬ টা অধ্যায়ের যে নামগুলো সেটা আমরা ফলো করব এই বইটা। আমার কাছে আরো বেশ কিছু বই আছে পোয়েটিক্স এর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শিশির কুমার দাস, আরেকটা হচ্ছে আপনার সুনীল কুমার মুখোপাধ্যায় এবং বদিউর রহমান। আমার কাছে বাংলার হচ্ছে আপনার ৩ টা বই আছে আর ইংরেজির হচ্ছে আছে এইটা। এখন হচ্ছে কি এই বইটা নিয়ে বাংলার বিভিন্ন আ অনুবাদকরা তারা অনুবাদ করেছেন। তবে আমার কাছে বিশেষভাবে আমার কাছে মনে হয়েছে যে বদিউর রহমানের এই অনুবাদটা বা এটা ইন্টারেস্টিং। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। সবার মতামত ভিন্ন। আমার এই মুহূর্তে আমার কাছে যে কয়টা বই আছে আমার কাছে মনে হচ্ছে এই বইটা, তারপর হচ্ছে এই বইটা এগুলো হচ্ছে বেশ ভালো লিখেছে মোটামুটি বা এটাও সবগুলোই ভালো। আর পূর্বের ভিডিওতে বই নিয়ে আলোচনা করেছি তাই এদিকে আর যাচ্ছি না। বদিউর রহমানের এই বইটায় মূলত আমরা যদি দেখি এই বইয়ের মূল বইয়ের যে পোয়েটিক্স এর যে আ অনুবাদটা সেটা এখানে বলা হয়েছে যে রূপান্তর। সেক্ষেত্রে এখানে রূপান্তর যেহেতু বলেছে ২৬ টা অধ্যায় এবং এই ২৬ টা অধ্যায় মূল বইতেও আছে, মূল টেক্সটেও আছে এবং মূল টেক্সটেও ২৬ টা এবং হচ্ছে সব বইতেই ২৬ টা। কিন্তু এই বইটার নাম দিয়েছে রূপান্তর। সেক্ষেত্রে হতে পারে যিনি রূপান্তর করেছেন তার একটা প্রভাব আছে। শব্দ চয়নে হতে পারে বা অধ্যায়ের নাম দেওয়াতেও তার একটা প্রভাব থাকতে পারে। এজন্য রূপান্তর দিয়েছেন নামটি বা হচ্ছে আমাদের বোধগম্য করার জন্য আরো সহজভাবে করতে গিয়ে রূপান্তরের প্রয়োজন হয়েছে এটা হতে পারে। তাই এই বইটা থেকে আমরা ২৬ টা অধ্যায়গুলোর নাম জানবো এবং এর পাশাপাশি এই ২৬ টা অধ্যায় দিয়ে আরকি আ একটু তাত্ত্বিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। শুরুতেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনুকরণ হিসাবে কাব্য যেটা সূচনা। অর্থাৎ এটা কিন্তু কোনো অধ্যায়ের ভিতর পড়েনি। অর্থাৎ ভূমিকাটা এই বইয়ের ভূমিকা আরকি এরিস্টটলের মূল গ্রন্থ থেকে যে ভূমিকাটা এবং ১ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কাব্যিক অনুকরণের মাধ্যম। ১ম অধ্যায়ে বলা হয়েছে কাব্যিক অনুকরণের মাধ্যম নিয়ে এবং আমরা যদি ২য় অধ্যায়ে যাই, ২য় অধ্যায়ে পাবো হচ্ছে কাব্যিক অনুকরণের বিষয় এবং ৩য় অধ্যায়ে রয়েছে পাশের পেজে ৩য় অধ্যায়ে রয়েছে কাব্যিক অনুকরণের রীতি। এই ৩ টে অধ্যায় মূলত হচ্ছে এক বেস এবং সেটা হচ্ছে আপনার অনুকরণটা নিয়ে। অনুকরণ নিয়ে মূলত এটা লেখা এই ৩ টে অধ্যায়। আমার কাছে মনে হয় যে কিছু, কিছু ক্ষেত্রে এই যে অনুকরণ বেস যে লেখাটা এটা একটা অধ্যায়ের ভিতরে থাকতে পারত। অনুকরণ নাম দিয়ে তারপর অনুকরণের বিষয়, অনুকরণের মাধ্যম, অনুকরণের রীতি এটা হতে পারত। কিন্তু মূল বইতেও যেহেতু এভাবে আলাদা করে দেয়া সেক্ষেত্রে অনুবাদক যারা করেছেন, অনুবাদ যারা করেছেন তারাও হচ্ছে ওই বিষয়টাই আরকি অনুসরণ করেছেন। যদিও এখানে লেখা রূপান্তর এই বইটায়,
বাট ওই অধ্যায়টা মেনটেন করেছেন। ওভারঅল অনুকরণ তত্ত্ব নিয়ে এই ৩টি অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা ভূমিকায় অনুকরণ নিয়ে কিছু কথা এসেছে। এই যে অনুকরণ তত্ত্ব, এই অনুকরণ তত্ত্বটা যদি আমরা দেখি, এরিস্টটলের শিক্ষক প্লেটো এভাবে বলেছেন যে শিল্প বা হচ্ছে কবিরা, শিল্পী বা কবিরা হচ্ছে শুধুমাত্র অনুকরণ করে বা নকল করে, কোট আনকোট এভাবে তিনি আর কি বলেছেন। এবং তিনি এও বলেছেন তার আদর্শ রাষ্ট্রে তিনি আর কি কবিদের রাখবেন না বা হচ্ছে সাহিত্যিকদের তিনি রাখবেন না, কারণ সাহিত্যিকরা শুধুমাত্র অনুকরণ করে বা নকল করে, যেটা হচ্ছে আপনার সেই অনুকরণ এবং নকলটা সত্য থেকে অনেক দূরে। এটা হচ্ছে প্লেটোর মত। এবং প্লেটো আরো বলেছেন যে এটা যদি কেউ প্রমাণ করতে পারে সাহিত্যিকদের রচনা আমাদের জন্য মঙ্গলকর বা হচ্ছে আমাদের জন্য মঙ্গলের, বা সেটা হচ্ছে সত্য থেকে দূরে না, সেক্ষেত্রে আমরা তার কথা শুনবো এবং তার কথা মেনে নিব। এরিস্টটলের শিক্ষক প্লেটো যখন এই কথাটি বলেছেন তখন এরিস্টটলের জন্মও হয়নি। ধারণা করা হয় জন্মের ২৫ বছর পূর্বে এই ধরনের কথা বলেছিলেন তার শিক্ষক। এবং এরিস্টটলের জন্ম হলো, তারপর হচ্ছে এরিস্টটল ১৩ বছর বয়সে তার শিক্ষকের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গেল এবং পাঠদান করলো। এরিস্টটল একটা পর্যায়ে এই সাহিত্যিকদের তিনি আর কি রাষ্ট্রে রাখলেন বা হচ্ছে সাহিত্যিকদের পাশে দাঁড়ালেন। কিভাবে দাঁড়ালেন? দাঁড়ালেন এভাবে যে শুধুমাত্র সাহিত্যিকরা অনুকরণ করে না, অনুকরণটা করে একটা উপায়ে করে বা একটা পদ্ধতি মেনে করে, যেটা হয়ে থাকে হচ্ছে সৃজনশীল উপায়ে অনুকরণ করে। এখানে আমি যদি লজিকের একটা বিষয় এখানে অ্যাড করি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। লজিকে এরিস্টটলের একটা ধারণা রয়েছে মানুষ এবং প্রাণীদের ক্ষেত্রে, যেটায় এরিস্টটল বলেছেন জীবনবৃত্তি কথাটি বলেছেন, অর্থাৎ জীবনবৃত্তি আছে সকল প্রাণীর, সেখানে আপনার মানুষ এবং অন্যান্য প্রাণীও এসে যায়। কিন্তু মানুষ হচ্ছে পৃথক, মানুষকে পৃথক করেছেন এরিস্টটল বুদ্ধিবৃত্তি দিয়ে। তাহলে দেখুন জীবনবৃত্তি, মানুষের রয়েছে জীবনবৃত্তি এবং প্রাণীদের রয়েছে জীবনবৃত্তি। এরিস্টটল এসে আবার পরে বলেছেন হ্যাঁ মানুষের জীবনবৃত্তিও এবং রয়েছে মানুষের বুদ্ধিবৃত্তি, যেটা হচ্ছে কোনো প্রাণীদের নেই। এখন এজন্য মানুষ বিশেষ, মানুষ সৃষ্টির সেরা জীব, এটা আমরা ধর্মীয় গ্রন্থে আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে এরিস্টটলের যৌক্তিক পদ্ধতিতে এরিস্টটল বলেন এমন যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তার যেহেতু তার জীবনবৃত্তি আছে, তার জীবন আছে, জীবনবৃত্তি আছে, তার বুদ্ধি রয়েছে, এখনো বুদ্ধিবৃত্তি আছে, যেটা অন্য প্রাণীদের নেই। মানুষকে তিনি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসাবে আখ্যায়িত করে অন্য প্রাণী থেকে বিশেষ করেছেন বা তার যৌক্তিক কথাটা তিনি এভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবং তার ওই যৌক্তিক কথা যদি আমরা এখানে অ্যাড করি যে মানুষ যখন কিছু অনুকরণ করে শুধুমাত্র সে নকল করে না, সেটা তিনি বুদ্ধিবৃত্তি প্রয়োগ করে সৃজনশীল উপায়ে উপস্থাপন করার চেষ্টা করে। অর্থাৎ কেউ যদি কোনো একটা বিষয় অনুকরণ করে, অনুকরণটা শুধুমাত্র নকল হচ্ছে না, সেটা বুদ্ধিবৃত্তিক উপায়ে হচ্ছে এবং সৃজনশীল উপায়েও হচ্ছে। বিষয়টি যদি আরো সুস্পষ্টভাবে বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে মানুষ জন্মগতভাবে অনুকরণ প্রিয় এরিস্টটলের ধারণা অনুযায়ী, এবং অনুকরণের মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে। এই বিষয়টাই এরিস্টটল আর কি অনুকরণ তত্ত্বের মাধ্যমে বুঝাতে চেয়েছেন। এবং তিনি অনুকরণকে বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ মাধ্যমে, বিষয় এবং রীতি বা পদ্ধতিতে ভাগ করে একটা ভালো একটা পর্যায়ে তিনি অনুকরণ তত্ত্বের মাধ্যমে সৃজনশীল কাজগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। এরিস্টটলের ধারণা অনুযায়ী আরো বলতে পারি এমন যে শিল্পী বা কবিরা, সাহিত্যিকরা কেবলমাত্র যা ঘটেছে সেটা বলে না, যেটা করে ঐতিহাসিকরা। ইতিহাস যিনি লেখেন তিনি কিন্তু আপনার যেটা ঘটেছে সেই বিষয়টাই সত্যতা লিখে যায় ইতিহাস, তিনি কিন্তু বাড়িয়ে লিখতে পারেন না। এক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে কবি সাহিত্যিকরা, কারণ কবি সাহিত্যিক বা শিল্পীরা যা ঘটেছে শুধুমাত্র সেটাই লেখেন না, যা ঘটতে পারতো বা যা ঘটেনি সেটাও তিনি আর কি লেখেন, অর্থাৎ সম্ভাব্যতা, যেটা আমরা কোট আনকোট করতে পারি যে শুধুমাত্র সত্য লেখেন না, তারা সত্যের পাশাপাশি কি হতে পারতো সেটাও দেখান। এই যে এর ফলে ইতিহাসের চেয়ে কিন্তু এই যে আপনার কি বলে কবি সাহিত্যিক বা হচ্ছে শিল্পীর স্থান দার্শনিক এবং গভীর তত্ত্বর দিক থেকে অনেক দৃঢ় একটা অবস্থান তৈরি করে দেয়। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে কাব্যের উৎপত্তি ও ক্রমবিকাশ।
পঞ্চম অধ্যায়ে রয়েছে কমেডির উদ্ভব, ট্র্যাজেডি, মহাকাব্যের তুলনা। ট্র্যাজেডি এবং মহাকাব্যের তুলনা কিন্তু এসেছে বিশেষভাবে। এরিস্টটল মূলত ট্র্যাজেডি নিয়ে এখানে কথা বলেছেন, কমেডি নিয়েও কিছু আলোচনা করেছেন, কিন্তু এর বাহিরে তিনি হচ্ছে মহাকাব্যের সঙ্গে ট্র্যাজেডির তুলনা করেছেন। তবে বিশেষ একটা স্থান হচ্ছে এই কাব্যতত্ত্বের বা হচ্ছে পোয়েটিক্সের ট্র্যাজেডি হচ্ছে মূল টার্গেট পয়েন্ট আমরা বলতে পারি। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ট্র্যাজেডির বিবরণ, যেখানে ট্র্যাজেডি সম্পর্কে বলা হয়েছে বা ট্র্যাজেডি কি, ট্র্যাজেডি হতে কি লাগে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এরিস্টটলের পোয়েটিক্স যেহেতু ট্র্যাজেডি বেস বা ট্র্যাজেডি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছে বা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই বইতে ট্র্যাজেডি, সেই ক্ষেত্রে আমরা ট্র্যাজেডি কি সেটা একটু জেনে নেব। ট্র্যাজেডি হলো একটি গম্ভীর, স্বয়ংসম্পূর্ণ এবং নির্দিষ্ট আয়তনের ক্রিয়ার অনুকরণ, যা ভাষার অলঙ্কারে ভূষিত এবং যা করুণা ও ভীতি উদ্রেকের মাধ্যমে আবেগের প্রমোশন বা ক্যাথারসিস ঘটায়। যাই হোক, ট্র্যাজেডি আমরা পেলাম, ট্র্যাজেডি হবে এমন একটা স্বয়ংসম্পূর্ণ ঘটনার অনুকরণ যা নির্দিষ্ট আয়তনের থাকবে, যার আদি মধ্য অন্ত থাকবে, আমরা সামনে আলোচনা পাবো, এবং এর মাধ্যমে দর্শক মনে একটা ভীতি বা করুণার উদ্রেক হবে এবং এর মাধ্যমে তার ক্যাথারসিস বা হচ্ছে তার আবেগের প্রশমন ঘটাবে। ক্যাথারসিস নিয়েও আমরা সামনে আলোচনা করব। এবং ট্র্যাজেডির 6টি উপাদানের কথা এখানে আলোচনা করা হয়েছে। এরপর যে আমরা সেই 6টি উপাদান সম্পর্কে একটু জেনে নেব। 6টি উপাদানের মধ্যে রয়েছে প্লট বা কাহিনী, যেটা হচ্ছে আমরা বিভিন্ন আলোচনায় বৃত্ত হিসাবে পাই বা ইতিবৃত্ত হিসাবে পাই। এটা হচ্ছে যদি আমরা প্রাচ্য পাশ্চাত্য এক করে দেখতে চাই তাহলে এই কাহিনীটি কিন্তু বিভিন্ন নামে আমরা পাই, যেটা হচ্ছে এরিস্টটল বলেছেন প্লট, এবং হচ্ছে তিনি আরো বলেছেন চরিত্রের কথা বলেছেন, তারপর হচ্ছে চিন্তার কথা বলেছেন, পদাবলীর কথা বলেছেন, সঙ্গীতের কথা বলেছেন এবং রয়েছে দৃশ্যপটের কথা। অর্থাৎ ট্র্যাজেডি হতে হলে এই 6টি উপাদান প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে আমরা এই যে কয়েকটি বই আজকে হাতে আছে, এই কয়েকটি বইতে একটু বিশেষ এই দিক থেকে হচ্ছে শব্দগত চয়নের দিক থেকে এই বই কয়টাই আলাদা। যেমন হচ্ছে আপনার চিন্তা, সেটাকে মনন বা অভিপ্রায় হিসাবে অভিহিত করা হয়েছে। আবার হচ্ছে দেখা যায় পদাবলী, যেটাকে সরাসরি বলা হয়েছে রচনা শৈলী। অর্থাৎ এই বিষয়গুলো একটু আলাদা লাগছে। সপ্তম অধ্যায়ে রয়েছে কাহিনীর পরিধি এবং অষ্টম অধ্যায়ে রয়েছে কাহিনীর ঐক্য। এই দুটি অধ্যায় মূলত কাহিনীর পরিধি এবং কাহিনীর ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরিস্টটলের ধারণা অনুযায়ী প্লট বা কাহিনী হবে এমন একটা বিষয় যা হচ্ছে অখণ্ড বা হচ্ছে যেটা স্বয়ংসম্পূর্ণ। আমরা ট্র্যাজেডির সংজ্ঞায় সেটা সুন্দরভাবে পেয়েছি যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং একটা আয়তন বিশিষ্ট হবে কাহিনীটা। সেই কাহিনীর মধ্যে থাকবে আদি মধ্য অন্ত, অর্থাৎ সেটা শুরু এবং মধ্য এবং শেষ হবে। অর্থাৎ এমন একটা ঘটনা, দেখুন ট্র্যাজেডি সবকিছু ট্র্যাজেডি না। আমরা কিন্তু এভাবে বলি ভাই আমার জীবনে আজকে দারুণ একটা মানে দারুণ তো বলা যায় না, আমার জীবনে হচ্ছে অনেক কঠিন একটা ট্র্যাজেডি ঘটে গেছে। অনেক ট্র্যাজেডি আছে, সব ট্র্যাজেডি কিন্তু ট্র্যাজেডি না। অর্থাৎ আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষের ঘটনা কিন্তু ট্র্যাজেডি হিসাবে অভিহিত হবে এমন কোনো কিন্তু কথা নেই। প্লট বা কাহিনীর ভিতরে আরো যে 2টি টপিক আছে সেটা হচ্ছে পেরিপেতোয়া। এটা হচ্ছে পরিস্থিতির আকস্মিক পরিবর্তন, অর্থাৎ আপনার একটা অবস্থা সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের দিকে অতিবাহিত হওয়া বা দুর্ভাগ্যের দিকে যাওয়া, এই যে একটা আকস্মিক পরিবর্তন হওয়া, এটা কিন্তু থাকতে হবে কাহিনীর মধ্যে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যানাগনোসিয়া। অ্যানাগনোসিয়া হচ্ছে সাহিত্য ক্ষেত্রে ব্যাপক আলোচনা হয়ে থাকে, যেটা হচ্ছে অজ্ঞানতা থেকে জ্ঞানের উদয় হওয়া বা হচ্ছে সত্যের উন্মোচন, এটাকে অভিহিত করা হয়। এরপরে নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কাব্যিক সত্য এবং ঐতিহাসিক সত্য নিয়ে। দশম অধ্যায়ে রয়েছে সরল ও জটিল কাহিনী। 11তম অধ্যায়ে রয়েছে বৈপরীত্য, আবিষ্কার ও দুর্বোধ্য। এরপরে 12তম অধ্যায়ে রয়েছে ট্র্যাজেডির প্রধান অংশসমূহ। 13তম অধ্যায়ে রয়েছে ট্র্যাজেডির ঘটনা প্রবাহ। 14তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ভীতি ও করুণা নিয়ে। 15তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ট্র্যাজেডির চরিত্র নিয়ে। মূলত ট্র্যাজেডির চরিত্র নিয়ে আলোচনা করা, এবং দিন শেষে দেখা যায় যে ট্র্যাজেডির চরিত্র বা হচ্ছে অন্যান্য নাটকের চরিত্র, দিন শেষে মূলত চরিত্র নিয়ে কথা। সেখানে কিন্তু ট্র্যাজেডির হিরো বা চরিত্র কেমন হবে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোয়েটিক্সের এই অংশটায়। এই অধ্যায়ে মূলত যে আলোচনা এসেছে যে ট্র্যাজেডির হিরো বা প্রধান চরিত্র, সেই চরিত্রটা কেমন আসলে হবে, সেই চরিত্র
চরিত্র হবে অত্যন্ত ভালো, যিনি মন্দ হবে না। এভাবে বলা হয়েছে। আবার হচ্ছে যে একজন মানুষ হবেন যা হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, ট্র্যাজেডির হিরো অবশ্যই সাধারণ মানুষ হবে। যেটা আমরা দেখতে পাই এই যে আমাদের ভারতীয় উপমহাদেশে আমরা এখানে যে সংস্কৃত নাটকগুলো দেখি, সেখানে আমরা পাই যে সংস্কৃত নাটকগুলো হচ্ছে দেব-দেবীরও একটা চরিত্র আমরা পাই যে তারাও হচ্ছে নাটকের চরিত্র হিসাবে থাকেন। কিন্তু ট্র্যাজেডির চরিত্রটা হবে মানুষ। অর্থাৎ তাকে মানুষ হতে হবে এবং এই মানুষ হবেন, মানুষের পাশাপাশি তাকে আরেকটা তার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে উচ্চ পদমর্যাদার মানুষ। অর্থাৎ আমরা দেখতে পাই যারা হচ্ছে রাজা বা এলিট শ্রেণী, হ্যাঁ? তারা হচ্ছেন ট্র্যাজেডির মূল হিরো হিসাবে থাকবেন, অর্থাৎ এলিট শ্রেণী, যেটা আমরা বিভিন্ন নাটকে দেখি। এবং ট্র্যাজেডির যে হিরো তার পতনটা ঘটবে যে মাধ্যমে, সেটাকে হামাসিয়া হিসাবে এখানে অভিহিত করা হয়েছে, যা হচ্ছে এরকম যে বিচার বুদ্ধির ভুল, এটা হতে পারে বিচার বুদ্ধির ভুল হিসাবে তার যে পতন ঘটবে, অর্থাৎ তার পতনের পিছনে তার নিজের কোনো একটা আগের কোনো হচ্ছে এমন কোনো একটা ঘটনা আছে যেটাই হচ্ছে তার পতন ঘটাবে, যেটাকে হামাসিয়া হিসাবে বলা হয়েছে। হামাসিয়া শব্দটা এই মুহূর্তে আর কি ওই শব্দের যে বর্ণনাটা বা ওই শব্দের ব্যাখ্যাটা আমার মাথায় নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার টিচার আমাকে শিখিয়েছে, আমি টিচারের কাছেও ক্ষমা চাচ্ছি। যাই হোক, এই যে হামাসিয়া বা হচ্ছে ট্র্যাজেডির হিরোর যে পতন, এই পতন দেখে কিন্তু দর্শক মনে ভীতি বা করুণার জন্মটা নেবে এখান থেকেই। এরপরে 16তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন শ্রেণীর আবিষ্কার নিয়ে। এরপরে 17তম অধ্যায় রয়েছে ট্র্যাজিক কবির জন্য কতিপয় বিধি। এরপরে 18তম অধ্যায় রয়েছে ট্র্যাজিক কবির জন্য আরো কিছু বিধি। 19তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে মনন ও রচনা শৈলী নিয়ে। 20তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে কতিপয় ভাষাতাত্ত্বিক সংজ্ঞা নিয়ে। 21তম অধ্যায় রয়েছে কাব্যিক রচনাশৈলী নিয়ে আলোচনা। 22তম অধ্যায় রয়েছে রচনাশৈলী ও বৈশিষ্ট্য। 23তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে মহাকাব্য নিয়ে। এবং এই যে মহাকাব্য বা ট্র্যাজেডির সঙ্গে কিন্তু দারুণ একটা যে সমালোচনা বা তুলনামূলক আলোচনা কিন্তু আমরা পাই এই পোয়েটিক্সে, যেটা হচ্ছে আপনার এটা যদি দেখেন তাহলে সমালোচনামূলক যে সাহিত্য, অর্থাৎ সমালোচনা করার বিষয়, সেটাও কিন্তু এখান থেকে ভালো একটা ইনফরমেশন বা ভালো হচ্ছে তথ্য পাওয়া যায় এই বই থেকে, বা তাত্ত্বিক দিক থেকে সমালোচনার যে দিকগুলো সেটা কিন্তু এখান থেকে আই হোপ ভালোভাবে পাওয়া যাবে। এরপরে 24তম অধ্যায়ে আবার আলোচনা করা হয়েছে মহাকাব্য নিয়ে, এবং মহাকাব্যের ক্রম আলোচনা হিসাবে অভিহিত করা হয়েছে এই অধ্যায়ের নাম। এরপরে 25তম অধ্যায় রয়েছে সমালোচনামূলক আপত্তি ও তার উত্তর। অর্থাৎ সমালোচনার দিক থেকেও কিন্তু বলি যে সাহিত্য বা হচ্ছে শিল্পের ক্ষেত্রে যে সমালোচনা হয়ে থাকে, সেই সমালোচনার দিক থেকেও কিন্তু ভালো ধরনের একটা জ্ঞান বা ভালো ধরনের তাত্ত্বিক সূত্রগুলো কিন্তু এই বইটা থেকে পাওয়া যাবে। 26তম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে মহাকাব্য ও ট্র্যাজেডির তুলনা। এইটা নিয়ে, অর্থাৎ সমালোচনার দিক থেকে এই চ্যাপ্টারটা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বা আগের যে কয়টা চ্যাপ্টার। তবে আমার একটু মতামত হচ্ছে এই বইটা সম্পর্কে, যেহেতু এই বইটাই হচ্ছে ফলো করে অধ্যায়গুলোর নাম হচ্ছে আপনাদের জানালাম, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই বইটা যেহেতু রূপান্তর হিসাবে এখানে পরিচয় দিয়েছে, এক্ষেত্রে মনে হয় এমন করা যেত যে রূপান্তর যেহেতু, তাহলে নিজেদের মতো করে সাজিয়ে, যেমন হচ্ছে ট্র্যাজেডির আলোচনা এক স্থানে, তারপর মহাকাব্যের আলোচনা এক স্থানে, এরকম মনে হয় চ্যাপ্টারগুলো করা যেত। আমি এটা মনে করি যে এভাবে যদি করতো, যেমন অনুকরণটা এক স্থানে, তারপর হচ্ছে ট্র্যাজেডির আলোচনা এক স্থানে, মহাকাব্যের আলোচনা আলাদা, তারপর রচনা শৈলীর আলোচনা ওই যে অনুকরণ তত্ত্বের যে পদ্ধতি ওখানে চলে যেত, তাহলে মনে হয় আরো বেশি ইন্টারেস্টিং লাগতো যদি রূপান্তর নাম দিয়ে থাকে। বাট রূপান্তর নাম দিয়েছে, কিন্তু ভিতরে টেক্সটগত একটু পার্থক্য আছে, যেটা শব্দগত পার্থক্য সেটা থাকে। দিন শেষে আমি আরো একটা ভিডিওতে আমার বলেছি যে আমার সবথেকে পছন্দের বইয়ের তালিকায় এই পোয়েটিক্স বইটা আছে, এবং এই পোয়েটিক্স বইয়ের ইন্টারেস্টিং একটা শব্দ, সেটা হচ্ছে ক্যাথারসিস। এটা হচ্ছে আমার পছন্দের একটি শব্দ। সেক্ষেত্রে ক্যাথারসিস নিয়ে সংক্ষেপে কিছু একটা বলার চেষ্টা করব। মূলত আমার মতো করেই বলি, ক্যাথারসিসটা হচ্ছে এমন কিছু একটা যেটা আমরা পেয়েছি যে ভীতি বা করুণার উদ্রেক হয়ে যে মানুষের মনে ক্যাথারসিস ঘটায়। আসলে এটা কিভাবে হয়? দেখুন, আমরা আমাদের মন খারাপ হলে অনেক সময় গান শুনি, বা হচ্ছে অনেক সময় এমনও হয় যে মন খারাপ হলে আমরা একটু মাকে বা বাবাকে ফোন দিয়ে তাদের সঙ্গে একটু কথা বলি, মনটা ভালো হয়ে যায়। যেমন আমি করি, আমি মন খারাপ হলে আমি হচ্ছে আমার মাকে কল দিই, এবং তার সঙ্গে কথা বললে মনটা আমার ভালো হয়ে যায়। বা হচ্ছে মন খারাপ হলে অনেকে আছে ধর্মীয় গ্রন্থ, কুরআন শরীফ বা হচ্ছে বাইবেল, এগুলো শোনেন, তাহলে মনটা ভালো হয়ে যায়। ধর্মীয় গ্রন্থ পাঠ শোনেন বা পাঠ করা ইত্যাদির মাধ্যমে, বা অনেকে
আছে কবিতা পড়া, গান বাজনা বা হচ্ছে একটা নাটক দেখা, গান শোনা ইত্যাদির মাধ্যমে কিন্তু তার মনটা ভালো হয়ে যায়। অর্থাৎ তার মনে অনেক ধরনের যদি আমরা দেখি অনেক সমস্যা সেখান থেকে সমস্যা ক্লিন হয়ে যাওয়া, অর্থাৎ তার মনটাকে পরিশুদ্ধ করা বা হচ্ছে মনটা হচ্ছে পিউরিফিকেশন হয়ে যাওয়া, এটা কিন্তু হচ্ছে ক্যাথারসিস এবং এই ঘটনাটাই হচ্ছে ক্যাথারসিস ঘটিয়ে থাকে বা ক্যাথারসিস শব্দটা দিয়ে এটা ডিসক্রাইব করা যায়। এবং ক্যাথারসিস শব্দটা শুধুমাত্র আপনার এই সাহিত্য ক্ষেত্রে না, ক্যাথারসিস আপনার চিকিৎসা বিজ্ঞান, তারপর হচ্ছে মনোবিজ্ঞান বা এই ধরনের রিলেটেডেও কিন্তু আলোচনা করা হয় ক্যাথারসিস শব্দটা নিয়ে। যদি আমরা গ্রন্থগত দিক থেকে বলতে চেষ্টা করি তাহলে এমন যে ট্র্যাজেডি দেখার সময় দর্শকের মনে ভয় বা হচ্ছে করুণা তৈরি হয় বা নাটক শেষে তীব্র একটা আবেগের স্থান তৈরি হয় বা আবেগগুলো এক হয়ে একটা প্রশান্তি কাজ করে। ভাই ওই চরিত্রের স্থানে যেটা ঘটেছে ওইটা তো আমার জীবনে ঘটে নেই বা আমিও আমার জীবনে এমন কিছু করব না যে ওই রকম একটা পর্যায়ে আমাকে যেতে হয়। এই ধরনের যে একটা প্রশান্তি বা হচ্ছে শুদ্ধিকরণ কাজ করে, এটাই কি বলা হয় মূলত হচ্ছে ক্যাথারসিস। এবং দর্শকের মানসিকভাবে একজন দর্শক ক্যাথারসিসের মাধ্যমে সে হালকা হয়ে যায় বা হচ্ছে সে ভার মুক্ত হয়ে যায়। পোয়েটিক্স বইটা আমার পছন্দের একটা বই, যেহেতু 26টা অধ্যায় আছে তাহলে আমি 26টা ভিডিও এই বইটা নিয়ে বানাবো এবং সেটা হতে পারে 26টা ভিডিও বানিয়ে আমার সাইটে বা এখানে আমি আপলোড করে দিলাম। সেটা পর্যায়ক্রমে আসতে পারে। আমার কাছে মনে হয় যে আমার এটা বানানো উচিত। 26টা ভিডিও যদি আমি করতে পারি তাহলে আলোচনাটা ভালোভাবে করা যাবে। কারণ এই দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট আলোচনা সবকিছু করা যায়নি। কিন্তু এর আগের দিন আমি আজকে যখন এই ভিডিওটা করছি না, এর আগেও আমি এই ভিডিওটা গতদিন আরকি করেছিলাম। কিন্তু গতদিন হচ্ছে আমি একসাথে একটা ভিডিও করেছি যেটা হচ্ছে 29 মিনিটের বেশি। একসঙ্গে ভিডিও করার ফলে আমার ভিডিওটা হচ্ছে অনেক হাই প্রোফাইলের ভিডিও হয়ে গেছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমার ডিভাইসগুলো, আমার ল্যাপটপটা হচ্ছে অতটা ভারী একটা ভিডিও নেয়ার জন্য প্রস্তুত নয় এবং এটা আমার মনে ছিল না বা আমি খেয়ালই করিনি। কথা বলতে, বলতে হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি বা হচ্ছে কথার ফ্লোতে এমনভাবে ছিলাম, আমার যে ভিডিওটা কিছু পরে সেভ করা উচিত কিন্তু সেটা আমার খেয়াল নেই। এজন্য অনেক ভারী হওয়ার জন্য ওই ভিডিওটা আমি আর অন করতে না পেরে নতুন করে আরকি আবার পরের দিন হচ্ছে সেটাকে করা এবং এজন্য হচ্ছে একটু প্রেশার হয়েছে দিন শেষে। তারপরেও ভিডিওটা যাবে, এটাই হচ্ছে মূল বিষয়। তবে আমার কাছে যে বিষয়টা আবারও বলছি যে 26টা ভিডিও করার একটা টার্গেট আমার মনে হয় নেয়া উচিত। তাহলে আমার কাছে ভালো লাগবে। কারণ এই বইটা আমার অনেক পছন্দের একটা বই। তাহলে পছন্দের বইগুলোর কথা যদি আমি জানাতে পারি সবাইকে, সেক্ষেত্রে আরো একটা ভালো লাগা নিজের ভিতরে কিন্তু কাজ করবে। পোয়েটিক্স নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো একটা ভিডিওতে। সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।